হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং। আজকে আমরা আরেকটা ক্লাস করব হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যে ক্লাসটা আগের উইকে হয়েছে আর কি। সেই হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পার্ট 1। তো পার্ট 1 হচ্ছে অনেক স্টুডেন্টই করেছে। আজকে হচ্ছে তার পার্ট 2টা করবো। আজকে ডায়াগ্রাম বেস যেগুলো করবো, তার আগে বলে নিই, আই এম শুভদীপ কয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো মেডিকেলের জন্য যে ব্যাচ আমার অনলাইন অফলাইন যে চলে, অফলাইন ব্যাচ তো কন্টিনিউয়াসলি চলছে 11-12-এ। যাদের অনেক দূরে বাড়ি তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো আমি ইউটিউবে অর্গানাইজ করেছি, যাতে তাদের অসুবিধা না হয়। যারা আসতে পারছে না, অনেকেই কন্ট্যাক্ট করছে, স্যার যেতে পারছি না, অনেকটা দূরে, কিছু একটা অনলাইনে ব্যবস্থা করুন। তো অনলাইনে এখন এই বছর পুরো শিডিউলটা আমার বন্ধ আছে টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য। সেই জন্য আমি ইউটিউবের সাহায্যে যতটা পসিবল আছে, যারা দূরে আছে তাদের জন্য এই ক্লাসগুলো করছি আর কি। তো এই হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পার্ট 1টা আগের উইকে হয়ে গেছে। তো এবার পার্ট 2টা হচ্ছে আমরা আজকে করব। আজকে এই দেখা যাচ্ছে একটা ছবি এখানে আঁকা আছে। তো ছবি আঁকতে তো অনেকক্ষণ, ডায়াগ্রাম গুলো আঁকতে অনেকটা টাইম লাগে। সেই কারণে ডায়াগ্রাম গুলো আমি আগে থেকে এঁকে রেখেছি, যাতে টাইমটা আমার অল্প টাইম লাগে স্টুডেন্টদের এবং তাদের তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এটা আমি আঁকবো ততক্ষণে অনেকটা টাইম টেকেন হয়ে যাবে। আজকে ডায়াগ্রাম বেস যে জায়গাগুলো আমার ক্লিয়ার করা উচিত, আমি এক এক করে করব। তো ফার্স্ট আমরা আজকে লাংস কি ব্যাপার সেই সম্পর্কে একটু দেখবো। এরপরে তার ইন্টারনালি কেমন স্ট্রাকচার হয় সেগুলো দেখবো আর কি। তো যারা যারা পার্ট 1টা এখনো দেখোনি, তারা পার্ট 1টা অবশ্যই দেখে নেবে। ওখানে অনেক ইম্পর্টেন্ট বোর এফেক্ট, হ্যালডন এফেক্ট, কার্বন ডাই অক্সাইডের যে ট্রান্সফরমেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট, সেইগুলো আগের ক্লাসে করা হয়েছে। আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ভিডিওর সাথে। আজকের আমরা ডায়াগ্রাম বেস হচ্ছে সবগুলো করবো। দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমরা করব লাংসের যে লাংস, আমাদের যে ক্যাভিটি আছে থোরাসিক ক্যাভিটি। আমাদের এই যে লাংস, এখানে যে লাংস আছে এটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, আর এইখানটা হচ্ছে আমাদের আছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচে আছে হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটি। তো থোরাসিক যে ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটিতে এটাকে বলা হয় ডায়াফ্রাম। মানে ডায়াফ্রামের উপরে থাকে থোরাসিক ক্যাভিটি, ডায়াফ্রামের নিচে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি। সেই থোরাসিক ক্যাভিটিতে আমাদের লাংস দুটো থাকে হিউম্যান বডির ক্ষেত্রে, ঠিক আছে। তো লাংসটা আমরা যদি দেখি, টোটাল যে আমাদের দুটো লাংসের দেখো এই যে সাইডটা, এটাকে বলা হবে লেফট সাইড। এই যে লেখা হয়েছে লেফট সাইড। কেন? লাংসটা যদি এইভাবেই আমি দাঁড়াই, তাহলে আমার এই পোর্শনটা লেফট। তার মানে আমার লাংসটা যদি এখানে সেট থাকে, তাহলে আমার এই দিকের লাংসটাই কিন্তু লেফট হবে। আর এই দিকের যে সাইডটা, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে এই দিকের সাইডটা আমাদের রাইট সাইড হবে। তো আমরা তো এইভাবে আঁকবো, সেই কারণে এইভাবে আঁকলে আমরা এটাকে কিন্তু রাইট বলতে পারবো না। আমাদের এইভাবে পজিশনে দাঁড়িয়ে দেখে বুঝতে হবে যে কোন দিকটা লেফট, সেই দিকটা আমরা লেফট লিখতে পারবো। তো সেই জন্য এইটা হচ্ছে আমাদের লেফট পজিশন, আর এই দিকটা হচ্ছে আমাদের, সেই দিক থেকে দেখলে দেখো এটাকে বলা হচ্ছে আমাদের রাইট পজিশন লাংসের। তো লাংস তাহলে কোথায় আছে? লাংস আছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে। থোরাসিক ক্যাভিটিতে দুটো লাংস আছে। আর থোরাসিক ক্যাভিটিটা কোথায়? আমাদের ডায়াফ্রামের আপার পজিশন, যেটা ডায়াফ্রামের উপরের যে পজিশনটা, সেটাকে বলা হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটিতে আমাদের লাংস আছে। এবারে দেখো লাংস যখন থাকে, ছবি দেখলে দেখতে হবে নেটে, যে দুটো লাংসের মাঝখানে আমাদের আবার হার্ট আছে। হার্টের যে লেফট সাইডটা, সেটা লাংসের যে লেফট সাইড তার দিকে একটু হেলে থাকে। সেই জন্য দেখবে এখানটা একটা খাঁজ ক্রিয়েট হয়। এই যে জায়গাটা, এটাকে নচ, এই জায়গাটা হার্টটা যেন বেঁকে এই সাইডে হেলে আছে বলে মনে হয়। তো সেই কারণে এই পজিশনটার নাম হচ্ছে আমাদের কার্ডিয়াক নচ। মানে হার্ট যখন এখানে থাকতো, এখন এই ডায়াগ্রাম অনুযায়ী নেই, একসাথে আমি সমস্ত ডায়াগ্রাম কিভাবে থাকে একটা বডি আমি এঁকে দেবো কোন। তো এইখানটায় যে লাংসের এই সাইডটায় চেপে হার্টের লেফট সাইডটা একটু হেলে থাকে। তো কেন হেলে থাকে সেটা যখন ব্লাড সার্কুলেশন করাবো তখন বলবো। তো এই যে খাঁজ ক্রিয়েট হচ্ছে নচ, এটাকে বলা হচ্ছে আমাদের কার্ডিয়াক নচ। এটা কি বলা হলো? এটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ। আর যে জায়গায় হার্ট থাকে, সেই হার্টটা যখন সার্জারি করে ধরুন কোন ডেড বডি কেটে বাদ দিয়ে দিলে যে ওপেন স্পেসটা ক্রিয়েট হয়, মানে হার্টটাকে কেটে দিলে হার্টের যে ফাঁকা জায়গা, তাকে বলা হয় মেডিয়েস্টিনাম। মেডিয়েস্টিনাম কি জিনিস সেটা যখন ব্লাড সার্কুলেশন করবো তখন বলে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের লাংস। তাহলে যেহেতু হার্টটা এইদিকে হেলে থাকে, তার এই দিকের লাংসটা সাইজে একটু ছোট হয়, আর এই দিকের লাংসটা যেমন নর্মালি হয় একটু বড় হয়। তো এবার এইভাবে যদি দেখি, এই লাংসটা দেখবে যেটা হচ্ছে আমাদের রাইট সাইডে আছে, সেখানে তো আর হার্টটা হেলে নেই, এটা একদম নর্মাল যেরকম স্ট্রাকচার হওয়া উচিত সেরকম হয়। এখানটায় দুটো ফিসার থাকে। এই ফিসারটার নাম হচ্ছে আমাদের হরাইজন্টাল ফিসার। এই যে এই ফিসারটার নাম হচ্ছে আমাদের হরাইজন্টাল ফিসার। আর আরেকটা ফিসার আছে, এটাকে বলা হচ্ছে আমাদের অবলিক ফিসার। তাহলে এটা হরাইজন্টাল ফিসার, একটা অবলিক ফিসার।
তাহলে রাইট সাইডের যে লাংসটা আছে দেখো, যেহেতু দুটো ফিশার এই লাংসটাকে ভাগ করেছে, তাহলে এখানে আমরা কটা রুম পাচ্ছি? 1 2 3। যেহেতু দুটো ফিশার এই লাংসটাকে ডিভাইড করেছে, তাই আমরা রুম পেলাম কটা? 1 2 3। এই এক একটা রুমকে বলা হয় লোব। কি বলা হয়? এক একটা রুমকে বলা হয় লোব। এই যে লোব, দেখো ওপরের যে লোবটা, এটাকে বলা হচ্ছে সুপিরিয়র লোব। এটাকে বলা হলো তাহলে সুপিরিয়র লোব। যেটা মিডিল 2 নাম্বার দেয়া, এটাকে বলছে আমাদের মিডিল লোব। লাংসের এইটা মিডিল লোব। মিডিল লোবটা সাইজে একটু যেন ছোট। আর যেটা 3 নাম্বার আছে দেখো, সেটাকে বলা হচ্ছে আমাদের সুপিরিয়র লোব, মিডিল লোব, এটা ইনফিরিয়র লোব। তাই যদি জিজ্ঞেস করা হয় টোটাল কটা লোব আছে রাইট সাইডে, তখন বলতে হবে 3। কেননা দুটো ফিশার এটাকে ভাগ করেছে, একটা হচ্ছে অবলিক ফিশার, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। তো এই দুটো ফিশার লাংসটাকে ডিভাইড করার জন্য তাহলে এখানে রুম পেলাম 1 2 3। এটাকে বলা হয় সুপিরিয়র লোব, এটাকে বলা হচ্ছে আমাদের মিডিল লোব, আর এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র লোব। ঠিক সেইভাবে আমরা যখন লেফট সাইডে চলে আসবো, লেফট সাইডের লাংসে যেহেতু হার্টটা কার্ডিয়াক যে নচ এদিকে হেলে থাকার জন্য এটা একটু সাইজে ছোট হয়, তো এখানে অনলি একটাই ফিশার পাওয়া যায়। সেই ফিশারটার নাম হচ্ছে আমাদের অবলিক ফিশার। এই যে এখানে কিন্তু হরাইজন্টাল ফিশার অ্যাবসেন্ট। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা লেফট সাইড সেখানটায় কিন্তু হরাইজন্টাল ফিশারটা অ্যাবসেন্ট থাকে, হরাইজন্টাল ফিশার প্রেজেন্ট অনলি ইন দা রাইট সাইড। যেহেতু এখানে একটাই ফিশার আছে, সেই কারণে এখানে দুটো লোব পাবো। একটা হচ্ছে সুপিরিয়র লোব, একটা সুপিরিয়র লোব, আরেকটা কি পাবো? ইনফিরিয়র লোব। তাহলে বোঝা গেল? তাই টোটাল আমরা কটা লোব পেলাম? তাহলে টোটাল 5। এদিকে 1 2 3 আর এদিকে 1 আর 2। টোটাল তাহলে 5টা লোব পাওয়া গেল। তাহলে একটা সুপিরিয়র লোব, এদিকে মিডিল লোব, ইনফিরিয়র লোব, আর এদিকে পাওয়া গেল আমাদের সুপিরিয়র লোব আর ইনফিরিয়র লোব। টোটাল 5টা লোব কিন্তু পাওয়া গেল। এবারে দেখো, এই যে আমাদের লাংসটা আছে, লাংসের যে কভারিং তাকে বলা হয় হচ্ছে আমাদের প্লুরা বলা হয়। প্লুরা হচ্ছে বলা হয় লাংসের কভারিং কে। তাহলে এই যে ব্লু কালারের দেয়া, এই যে রাউন্ড ওয়াইজ এই এসছে আর কি, এইটা এর নাম হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা। কি নাম? এটার নাম হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা। ভিসেরাল কথার মানে কি? যে অর্গানগুলো আমাদের বডির ভিতরে থাকে তাদেরকে বলা হয় ভিসেরাল অর্গান। যে অর্গান তাহলে বডির ভিতরে থাকে তাই কি বলা হয়? ভিসেরাল অর্গান। স্টোম্যাক ইজ অলসো এ ভিসেরাল অর্গান। আমাদের হার্টও ভিসেরাল অর্গান, তো লাংসটাও ভিসেরাল অর্গান। তো ভিসেরাল ভিতর মানে ভিতরের দিকে যেটা আছে, তাহলে যে লেয়ারটা লাংসের সাথে একদম অ্যাটাচ হয়ে আছে ভিতরের দিকে, তাকেই বলা হবে আমাদের ভিসেরাল প্লুরা। আর ক্যাভিটির সাথে, আমি বললাম যে থোরাসিক ক্যাভিটি নিয়ে আমি বলে দেবো একটা যে কোনো একটা ক্লাস। থোরাসিক ক্যাভিটির সাথে লাংসের যে লেয়ারটা আছে লেগে, সেটাকেই আমাদের বলা হচ্ছে এই যে প্যারাইটাল প্লুরা। তাহলে একটা ভিসেরাল প্লুরা আর একটা প্যারাইটাল প্লুরা। তাহলে দু রকমের দুটো লেয়ার নিয়ে কিন্তু এই একটা সিঙ্গেল লেয়ার তৈরি হচ্ছে, একটা ভিসেরাল প্লুরা, একটা প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরাটা যেটা বাইরের দিকে আছে, আর মানে থোরাসিক ক্যাভিটি গায়ে আটকে আছে, আর ভিসেরাল প্লুরা যেটা যেটা লাংসের সাথে অ্যাটাচ হয়ে আছে। তা দুটো প্লুরা, আর দুটো প্লুরার মাঝখানে অবভিয়াসলি যে গ্যাপটা আছে সেখানে বিভিন্ন রকমের লিকুইড থাকে। এই লিকুইড থাকে, তাকে বলা হয় প্লুরাল ফ্লুইড বলা হয়। কি বলা হয়? প্লুরাল ফ্লুইড। এটা ফ্রিকশনের হাত থেকে হেল্প মানে ফ্রিকশনের হাত থেকে প্রোটেকশন দেয় লাংসকে। এদিকেও আছে এই যে লিকুইডটা, তাকে বলা হয় প্লুরাল ফ্লুইড। আর প্লুরাল ফ্লুইড তাহলে কোথায় থাকবে? ক্যাভিটি। অবভিয়াসলি একটা ক্যাভিটি তৈরি হচ্ছে এই প্লুরার মাঝখানে। সেই ক্যাভিটিটার নামই হচ্ছে আমাদের প্লুরাল ক্যাভিটি। এটার নাম হচ্ছে আমাদের প্লুরাল ক্যাভিটি। তাহলে দেখতেই পাচ্ছ কি, ভিসিয়াল প্লুরা, প্যারাইটাল প্লুরা, তার মাঝখানে প্লুরাল ক্যাভিটি, এর ভিতরে প্লুরাল ফ্লুইড। এই হচ্ছে ওভারঅল আমাদের একটা লাংসের ডায়াগ্রাম। আর এই তিনটেকে একসাথে বলা হয় প্লুরাল স্যাক। তাহলে ভিসিয়াল প্লুরা, প্লুরাল ক্যাভিটি,
প্যারাইটাল প্লুরা, তিনটেকে একসাথে কি বলা হয়? প্লুরাল স্যাক বলা হয়। তাহলে আরেকবার রিক্যাপ করিয়ে দিই, তাহলে কি বললাম? দুটো লাংস থাকে আমাদের, একটা হচ্ছে রাইট সাইড, একটা লেফট সাইড। লেফট সাইডে হার্টটা একটু হেলে থাকে বলে এখানে কার্ডিয়াক নস দেখতে পাওয়া যায়। আর এখানে একটাই ফিসার থাকে, অবলিক ফিসার, যে লাংসটাকে দুটো ভাগে ভাগ করেছে, দুটো রুমে ভাগ করেছে, 1 নম্বর রুম, 2 নম্বর রুম। ফার্স্ট রুমের নাম হচ্ছে সুপিরিয়ার লোব, দ্বিতীয় রুমের নাম হচ্ছে ইনফিরিয়ার লোব। যদি আমরা সেটা রাইট সাইডে দেখি, এদিকে কোনো নচের ব্যাপার নেই, এখানে দুটো ফিসার আছে, একটা হরাইজন্টাল ফিসার, একটা অবলিক ফিসার। মনে রাখতে হবে কি, আমাদের লেফট সাইডে কোনো রকম হরাইজন্টাল ফিসার থাকে না, এখানে হরাইজন্টাল ফিসার আছে, আর কি আছে? অবলিক ফিসার। সেই জন্য তিনটে রুম পাচ্ছি, 1 2 3। এটার নাম হচ্ছে সুপিরিয়ার লোব, মিডিল লোব, এটাকে কি বলা হয়? আমাদের ইনফিরিয়ার লোব। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা লাংসের ডায়াগ্রাম। এবার এর ভিতরে কি আছে সেটা আমরা ধীরে ধীরে দেখবো। এইটুকুনি যার লাগবে নোট করে নাও, আমি সরে যাই, স্ক্রিনশট তুলে নাও। তাহলে নেক্সট যে ডায়াগ্রামটা দেখো, আগে যে আমরা লাংসের ডায়াগ্রামটি করলাম, এবার এই যে ডায়াগ্রামটা, লাংসের ভিতরে যে পাইপটা ঢুকে যাচ্ছিল আর কি, যেটা ছবিতে দেওয়া ছিল, সেটা সম্পর্কে আমরা ডিটেলে জানবো। যেমন এইটা প্রথমে, এটা হচ্ছে আমাদের ল্যারিংস। ল্যারিংস মানে এর ভিতরে কে থাকে? ভোকাল বক্স থাকে, যার সাহায্যে আমি কথা বলছি, ল্যারিংস। ল্যারিংসের পরে যে পাইপটা থাকে তাকে বলা হয় ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া বা এটাকে আরেকটা নাম আছে উইন্ড পাইপও বলা হয়। এই ট্র্যাকিয়াটা এবারে এই জায়গাটা এসে আমাদের দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা সাইড চলে গেল লেফট সাইড, আর একটা সাইড চলে গেল রাইট সাইড। এই যে জায়গাটা ভাগ হলো, ঠিক জয়েনিং এ এখানটায় দেখো একটা এরিয়া আছে, এই এরিয়াটার নাম হচ্ছে ক্যারিনা। এই এরিয়াটার নাম হচ্ছে ক্যারিনা, মানে এই যে জায়গাটা, মানে যে জায়গা থেকে ভাগটা হচ্ছে, বাইফার্কেশনটা হয়ে একটা চলে যাচ্ছে লেফট, একটা চলে আসছে রাইট, এই জায়গাটাতে আছে দেখো ক্যারিনা। এই যে ক্যারিনা, এটা হচ্ছে মোস্ট সেনসিটিভ এরিয়া। কোনো কারণে যদি খাবার আমাদের ইসোফেগাসে না গিয়ে উইন্ড পাইপে চলে আসে, তখন এই ক্যারিনাটা এতটাই সেন্সেশন হয়, তখন আমরা সেটা ভাতটাকে বাইরে বার করে দিই আর কি। তো ক্যারিনা হচ্ছে আমাদের মোস্ট সেনসিটিভ এরিয়া। ঠিক আছে, একবার দেখে নাও ক্যারিনাটা। তাহলে এই হচ্ছে আমাদের ক্যারিনা। এবারে দু সাইডে ঢুকে গেল, আর এই যে জায়গাটা, এটা থোরাসিক 5 লেভেলে ভাগ হচ্ছে। যদি আমরা ভার্টিব্রাল কলাম থেকে দেখি, এই বাইফার্কেশনটা ঠিক উল্টো দিকে আছে, T5। তো এইটাকে বলা হয় ওই জন্য T5 লেভেল। এই এরিয়াটাকে, এই এরিয়াটার নাম কিন্তু T5 লেভেল না। এই এরিয়াটার ব্যাক সাইডে যে আমাদের স্পাইনাল কর্ড যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে থোরাসিক 5 আছে ভার্টিব্রি, তাই এটাকে বলা হয় T5 লেভেল। T5 লেভেল কেন বলা হচ্ছে? এই পজিশনটাকে ঠিক এর পিছনে থোরাসিক 5, T5 ভার্টিব্রিটা যাচ্ছে, তাই এই জায়গাটাকে বলা হয় T5 লেভেল। এবারে ধীরে ধীরে দেখো, এইটা যখন আমাদের লেফট সাইডে ঢুকে গেল, তখন লেফট প্রাইমারি ব্রঙ্কাস, এদিকটাকে তখন বলা হচ্ছে রাইট প্রাইমারি ব্রঙ্কাস। তো এটা হচ্ছে আমাদের লেফট প্রাইমারি ব্রঙ্কাস, এটা হচ্ছে আমাদের রাইট প্রাইমারি ব্রঙ্কাস। এটা ব্রেকডাউন করে করলো সেকেন্ডারি ব্রঙ্কাই, তারপর টার্সিয়ারি ব্রঙ্কাই। এদিকে প্রাইমারি আর সেকেন্ডারি পর্যন্ত দেখিয়েছি ডিটেলে, নেক্সট ডায়াগ্রামে আমরা দেখবো। তাহলে ক্যারিনার পরে যখন দুভাগে ভাগ হয়ে গেল, লাংসে যখন এন্ট্রি করছে, যখন লেফট সাইডে যাচ্ছে তখন লেফট প্রাইমারি ব্রঙ্কাস, রাইট সাইডে আসছে রাইট প্রাইমারি ব্রঙ্কাস, সেটা তারপরে ব্রেকডাউন করলো সেকেন্ডারি, তারপরে এলো টার্সিয়ারি। এই যে দেখতে পেলাম। এবারে ভালো করে যদি একটা জায়গায় তুমি লক্ষ্য করে দেখো তোমরা, এই যে জায়গাটা যেটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস, এটা একটু মোটা হয়, এটা হচ্ছে শর্ট এন্ড ওয়াইড। এটা হচ্ছে কি হয়? শর্ট এন্ড ওয়াইড। তার আগে আমি এটা একটু মুছে দিই। তাহলে এটা মুছে দিচ্ছি, তাহলে এটা বুঝে গেছে। এটা রাইট প্রাইমারি ব্রঙ্কাস, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি ছিল, এটা সেকেন্ডারি। এই সেকেন্ডারি পোর্শনটা আমি মুছে দিচ্ছি, কারণ এখানে আমাকে কিছু জিনিস লিখতে হবে। সেটা কি? এই যে রাইট প্রাইমারি ব্রঙ্কাস যেটা, এটা হয় ওয়াইড আর শর্ট। কেন ওয়াইড হয়? তার কারণ হচ্ছে এই যে ব্রাঞ্চটা লাংসের 3টে লোবে ঢুকছিল। কেন? হরাইজন্টাল আর অবলিক ফিসার কোথায় ছিল? আমাদের রাইট সাইডে হরাইজন্টাল ফিসার, অবলিক ফিসার দুটো ছিল। টোটাল 3টে হচ্ছে আমাদের হাউস পাওয়া গেছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লোব, আগের ছবিতেই দেখেছো। তো 3টে জায়গায় ব্রাঞ্চ করে পাঠাতে হচ্ছে, সেই জন্য এটা মোটা হয় আর ছোট হয়। তাহলে এটা ওয়াইড আর শর্ট। এবার যদি এই সাইডে চলে আসো, এই যে পোর্শনটা যেটাকে বলছে লেফট প্রাইমারি ব্রঙ্কাস, এটা কি হয় তাহলে? এটা হয় হচ্ছে আমাদের ন্যারো আর হচ্ছে আমাদের টল, মানে এটা একটু লম্বা হয় আর সরু হয়।
তাহলে এটা কি হয়, ন্যারো হয় আর টল হয়, লম্ব হয়। কেন, এটা অনেকটা ডিপলি গিয়ে দুটো ভাগে ভাগ হয়, কারণ এদিকে তো দুটো চেম্বার ছিল, কেন হার্ট থাকার জন্য এই সাইডের লাংসটা একটু, লেফট সাইডের লাংসটা একটু শর্ট হয়, শর্ট হওয়ার জন্য এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একদিকে যাচ্ছে আমাদের ওপরের দিকে, একটা নিচের দিকে। তো এই যে পোর্শনটা যেটা হচ্ছে আমাদের ছিল লেফট প্রাইমারি ব্রঙ্কাস, সেটা ন্যারো হয় আর টল হয়। তারপরে তো টার্সিয়ারি ব্রঙ্কাই আছে। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ব্রাঞ্চিয়াল সিস্টেম, যেখানে আমাদের এই লাইন দিয়ে এসে হচ্ছে আমাদের এয়ারটা আসবে, এসে দুটো লাংসে এন্ট্রি করবে। এই দিকের ডায়াগ্রামটা কি করা হয়েছে, আমি এই সাইডটা মানে যেটা হচ্ছে আমাদের লেফট পজিশন, সেটাকে একটু ডিটেল অবধি গিয়ে দেখেছি যে কি আছে। লেফট সাইডটা দেখো, এটা লেফট, তাহলে এটা কি বলেছিল, লেফটে কি ন্যারো আর টল, ন্যারো হয় টল হয়। লেফট প্রাইমারি ব্রঙ্কাসের পরে যখন ওটা ভাগ হয়ে দুটো ভাগে ভাগ হলো, তখন সেটা দেখো সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসটা আবার যখন ব্রাঞ্চ করবে তখন সেটা টার্সিয়ারি ব্রঙ্কাই। তারপর টার্সিয়ারি ব্রঙ্কাইটা যখন আবার ব্রাঞ্চ হবে তখন সেটাকে বলা হয় ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস যখন আবার ব্রাঞ্চ হবে তখন তাকে বলা হবে হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের পরে হচ্ছে তারপরে আমাদের আসবে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এই রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরেই আমরা অ্যালভিওলাই, এর ভিতরে হচ্ছে আমাদের অ্যালভিওলার স্যাক্ট আছে, ঠিক আছে, অ্যালভিওলার ডাক্ট আছে, সেটা আমরা ডিটেলে নেক্সট ছবিতে দেখবো। তাহলে প্রথমে এলো আমাদের লেফট প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওল আর অ্যালভিওলাই। এটা হচ্ছে আমাদের ALVEOLI, অ্যালভিওলাই, ডি নয় কিন্তু, ঠিক আছে, এটা অ্যালভিওলাই। তাহলে এর থেকে বোঝা গেল যে এতটা ব্রাঞ্চ করে করে লাংসের ভিতরে কিন্তু এইগুলো চলছে। আর ঠিক এই জায়গাটায় হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি গুলো লেগে আছে, যেখানে অক্সিজেনের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন গুলোকে সাপ্লাই করছে লাংসে। এই বাতাস এইভাবে এলো, লাংসে দিয়ে দিল, লাংস থেকে কোথায় দিয়ে দিল, ব্লাড ক্যাপিলারিতে, আর ব্লাড ক্যাপিলারি থেকে কার্বন ডাই অক্সাইডটা কি করলো, রিটার্নে চলে এলো অ্যালভিওলাইতে, সেখান থেকে আবার এক্সহেলেশন হয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের দুটো ডায়াগ্রাম। তাহলে আমাদের ট্রাকিয়া, লেফট প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাই। ব্রঙ্কাস মানে হচ্ছে সিঙ্গুলার, ব্রঙ্কাই মানে প্লুরাল, একই ব্যাপার। তারপরে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে লার্জার ব্রঙ্কিওল, একটা হচ্ছে স্মলার ব্রঙ্কিওল। নর্মাল ডায়াগ্রামে থাকে না, এবং কোন কোন জায়গায় কি কি সেল থাকে সেটা আমি একটা চার্টে আমি বলে দেবো একটু পরে। তাহলে এটা ব্রঙ্কিওল, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল, সেখান থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে ঢুকছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্টে পরে অ্যালভিওলার স্যাক, তারপরে অ্যালভিওলাই। একসাথে আমি বলে দিয়েছি এটা অ্যালভিওলাই। তার মানে এই যে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে হচ্ছে আমাদের অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্টের পরে অ্যালভিওলার স্যাক, সেই অ্যালভিওলার স্যাকের ভিতরে ছোট ছোট যে ভাগ থাকে তাকে বলা হয় অ্যালভিওলাই। একটা অ্যালভিওলাই ডায়াগ্রাম এঁকে দিলে তোমরা বুঝতে পারবে। লাংস এর ভিতরে ওভারঅল আমরা এই ডায়াগ্রাম দেখতে পাই, তোমরা ডায়াগ্রামটা দেখে নাও, তারপরে নেক্সট ডায়াগ্রামে আসবো। এবার দেখো, যেটা আমার প্রথমে আগের দিনকে বলা উচিত ছিল, কোনো কারণে মিস হয়ে গেছে দেখলাম, সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস। ফ্যারিংস সম্পর্কে একটু জেনে নিই, তাহলে পুরোটা সুবিধা হবে। তো ফ্যারিংসে যাওয়ার আগে আমাদের নোজ থাকে না, নোজ, তাহলে এইখানটায় যে ক্যাভিটি, দুদিকে মানে আমাদের নোজ তো দুটো ওপেনিং, তো দুটো থাকে নাসাল ক্যাভিটি। নাসাল ক্যাভিটি, আমরা যে খাবারটাকে খেলাম আমাদের মাউথ, সেটাকে যাতে বাক্কাল ক্যাভিটি। এই নাসাল ক্যাভিটি আর বাক্কাল ক্যাভিটি ঠিক এই একটা কমন প্যাসেজে ওপেন হয়, ঠিক আছে, এই যে কমন প্যাসেজ, আর এইখানটায় ধরে নেওয়া আছে ল্যারিংস, তো এই রিজিয়নটার মধ্যে ল্যারিংস আছে, এরকম স্ট্রাকচার নয়, কিন্তু ধরে নাও এইখানটা ল্যারিংস আছে, এই জায়গাটায় ল্যারিংস আছে এখানে। তাহলে এই যে ল্যারিংস থেকে আমাদের এই পর্যন্ত এই যে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, কোথায় লেখা যায়, এখানে লেখা থাক, কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। তাহলে সেই প্যাসেজটাকে বলা হচ্ছে আমাদের ফ্যারিংস। ফ্যারিংস এর এবার তিনটে ভাগ, যেহেতু এটা নাসাল ক্যাভিটি, নোসের এই যে ইন্টারনাল লেয়ার বলা, এটাকে ইন্টারনাল নস্ট্রিল বা ইন্টারনাল লেয়ার, এটাকে বলা এক্সটার্নাল লেয়ার্স, যেটা আমাদের এটা এক্সটার্নাল লেয়ার, আর ভিতরে হচ্ছে ইন্টারনাল লেয়ার্স বা ইন্টারনাল নস্ট্রিল। সেই ইন্টারনাল নস্ট্রিলের রিজিয়নে ফ্যারিংসের যে পোর্শনটা পড়ছে
তাকে আমরা বলছি ন্যাসোফ্যারিংস। কি নাম? তার নাম হচ্ছে আমাদের ন্যাসোফ্যারিংস। তারপরে দেখো বাক্কাল ক্যাভিটি ওপেন হচ্ছে যে জায়গাটা, এই যে স্পেসটা, এটার নাম দেওয়া হচ্ছে ওরোফ্যারিংস। এটার নাম হচ্ছে আমাদের ওরোফ্যারিংস। আর এটা ল্যারিংস এর কাছে আছে বলে এই রিজিয়নটা, এটার নাম হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে কটা ফ্যারিংস হলো? ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। তিনটেই অ্যাকচুয়ালি একসাথে বলা হয় ফ্যারিংস, যেটা হচ্ছে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। ঠিক ল্যারিংস এর নিচে আমাদের থাকে হচ্ছে আমাদের এপিগ্লটিস বলে একজন থাকে, তার নাম হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস থাকে, এ ঠিক করে যে খাবার ফুড পাইপে যাবে না এয়ার পাইপে যাবে। তাহলে এপিগ্লটিস অ্যাকচুয়ালি যখন আমরা খাবার খেলাম সেটা তো ভুল করে ফুড পাইপে চলে যেতে পারে। ঠিক ক্যারিং এ পড়াচ্ছিলাম যে ফুড পাইপে যদি খাবার না গিয়ে এয়ার পাইপে চলে যায় তাহলে এরিয়া হাইলি সেন্সিটিভ এরিয়া, সেখানটায় রিয়াকশন হবে এবং আমরা সেটা কেসে বার করে দেবো, নইলে আমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে খাবার ফুড পাইপে যাবে, এয়ারটা আমাদের এয়ার পাইপ বা উইন্ড পাইপে যাবে, মানে হচ্ছে আমাদের ট্রাকিয়া। তাই তো, এই যে আমাদের ট্র্যাকিয়া, এখানে একটা লেখা হয়েছে এই যে ট্র্যাকিয়া। তাহলে এয়ার যাবে ট্র্যাকিয়াতে আর ফুড যাবে আমাদের ফুড পাইপ ইসোফেগাস। তো সেটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমাদের এপিগ্লটিস। এবারে দেখো এই হচ্ছে ফ্যারিংস। এবার যেটা আমি একটু আগে করাচ্ছিলাম সেটা হলো আমাদের রেসপিরেটরি সিস্টেমে যে লাংস এর ভিতরে ঢুকছে আর তার যে ব্রাঞ্চ, তাই তো কন্ডাক্ট। এবার সেই রেসপিরেটরি সিস্টেমে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন কি? যে জায়গা থেকে এয়ারটা কন্ডাক্ট হচ্ছে, মানে এয়ারটা যাচ্ছে লাংসের ভিতরে এন্টার করছে আর কি। তো প্রথমে নাক দিয়ে হাওয়াটা ঢুকলো, নোজ, ফ্যারিংস, ল্যারিংস। ল্যারিংস মানে হচ্ছে আমাদের এই যে ল্যারিংস ভোকাল কর্ড, সেখান থেকে এপিগ্লটিস হয়ে ঢুকে যাচ্ছে কোথায়? ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া থেকে যাবে কোথায়? ব্রঙ্কাই, মানে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই। সেখান থেকে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের আবার দুটো ভাগ ছিল, স্মলার ব্রঙ্কিওল, লার্জার ব্রঙ্কিওল। তারপরে সেখান থেকে টার্মিনাল ব্রঙ্কিওল। এই যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে গেল, এতটা পর্যন্ত জায়গাটাকে বলা হয় আমাদের কন্ডাক্টিং জোন। এখান থেকে স্টেটমেন্ট তুলে নিটে কোশ্চেন আসে। নিটে কিন্তু এই জায়গা থেকে স্টেটমেন্ট তুলে তুলে কোশ্চেন দেয় যে কন্ডাক্টিং জোনের মধ্যে নিচের কোন পার্টটা পড়ে না, বা এই পার্টটা কন্ডাক্টিং জোনের মধ্যে পড়ে, এইভাবে কোশ্চেন দেয়। আর রেসপিরেটরি জোন কি? যে জোনটায় অক্সিজেনের এক্সচেঞ্জটা স্টার্ট হচ্ছে, আর অক্সিজেন এক্সচেঞ্জ করছে, মানে কার্বন ডাই অক্সাইড লাংসে আসছে ব্লাড ক্যাপিলারি থেকে, ডিঅক্সিজেন্টেড ব্লাডের যে ব্লাড ক্যাপিলারি, আর অক্সিজেনটা হচ্ছে ওই ক্যাপিলারির ভিতরে এন্টার করছে। তো এই যে রেসপিরেটরি জোন, এই রেসপিরেটরি জোন স্টার্ট হচ্ছে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওলস। জিজ্ঞেস করা হয় যে গ্যাসের এক্সচেঞ্জ কোন পোর্শন থেকে স্টার্ট হয়, তখন অ্যান্সার হবে কোত্থেকে? রেসপিরেটরি ব্রঙ্কিওল। রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্টের পরে অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার স্যাকের পরে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইতে কি আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম। এই অ্যালভিওলাইতে কি আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম। সেখান থেকে হচ্ছে অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়ে কোথায় যায়? সেটা এক্সচেঞ্জ হয়ে চলে যায় আমাদের ব্লাডের মধ্যে, এবং সেটা তখন ডিঅক্সিজেন্টেড ব্লাড থেকে ট্রান্সফার হয়ে যায় আমাদের অক্সিজেন্টেড ব্লাড। আবার সেটা হার্টে আসে, হার্ট থেকে আবার সারা বডিতে ট্রান্সফার করে। তাহলে কি দেখলাম? ফ্যারিংস, নাসাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটি, যেটা কমন প্যাসেজে গিয়ে ওরা ওপেন করছে সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস। তিনটে ভাগ, ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস কেন নাম? ল্যারিংসের কাছে আছে বলি। ন্যাসোফ্যারিংস কেন নাম? নোসের কাছে আছে বলি। ওরোফ্যারিংস কেন নাম? আমাদের বাক্কাল ক্যাভিটির কাছে টাচ হয়ে আছে বলি পোর্শন। অ্যাকচুয়ালি একটাই তো ফ্রি ওপেন স্পেস, সেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এবার এই ল্যারিংস এর পরে সেটা চলে যাবে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাই। যে দুটো ছবি আমি করালাম সেই ভিত্তিতে এই নোটসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমরা নোট করে রাখবে যে রেসপিরেটরি জোন মানে যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এখানে কি হচ্ছে? গ্যাস এক্সচেঞ্জ হয়। গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে এই পোর্শন। আর এই কাজটা হচ্ছে কন্ডাক্টিং, মানে এয়ারটা ভিতরে এন্ট্রি করছে, মানে এই অবধি এন্ট্রি করছে। আরেকটা জিনিস যেটা বলে নি সেটা হচ্ছে আমরা যখন ট্রাকিয়া দেখলাম, কোথায় আঁকা যায়? ট্রাকিয়া যখন দেখলাম সেখানে যে কার্টিলেজ থাকে তাকে বলা হয় সি শেপড হায়ালিন কার্টিলেজ। তাহলে এই পোর্শনটা আমি একটু মুছে দিই, এই ফ্যারিংস এর পোর্শনটা, ঠিক আছে? তাহলে তারপর বলছি।
আমাদের এই যে ট্রাকিয়া ছিল, এখানে যে কার্টিলেজ গুলো ছিল এরকম যে কার্টিলেজের লেয়ার, এটা তো এই মানে ফ্রন্ট সাইজ থেকে বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি সি শেপ কার্টিলেজ হয়, কারণ সি শেপ। সি শেপ হায়ালিং কার্টিলেজ। আর কোশ্চেন হচ্ছে এটা হঠাৎ করে সি শেপ হলো কেন, তার কারণ ট্রাকিয়া আর আমাদের এদিকে যে ফুট পাইপ ইসোফেগাস একদম গায়ে গায়ে লেগে থাকে, ঠিক আছে, আর ফুট পাইপটা ব্যাক সাইডে থাকে আর সামনের দিকে সেটা হচ্ছে আমাদের ট্রাকিয়া থাকে। তো এই দিকে এরম খাঁজটা এরম ভাবে গিয়ে এন্ড করে যায়, না হলে কি হবে, যদি এটা পুরোপুরি সার্কেলটা কমপ্লিট হতো তাহলে এটা যে আমাদের ফুট পাইপ এটা ড্যামেজ হয়ে যেত আর কি। তাই এটা উইন্ড পাইপ ট্রাকিয়া। সেই কারণে কি হয়, এই কার্টিলেজটা সি শেপ হয়, বুঝে গেল কেন সি শেপ হয়, যাতে ফুট পাইপটা ড্যামেজ না হয়। তো এই হচ্ছে ওভারঅল নোট, রেসপিরেটরি সিস্টেমের কন্ডাক্টিং জোন আর রেসপিরেটরি জোনটা দেখে নাও, তারপরে দেখছি। এবারে দেখো একটা চার্ট, যে আমি সেলের কথা বলছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিটের জন্য মনে হয় খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি কি সেল থাকে কোন কোন রিজিয়নে, একটা চার্ট, এটা খুব ইম্পর্টেন্ট, একবার দেখে নাও। সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্সিয়ারি ব্রঙ্কাই। যে ব্রঙ্কাইয়ের যে পার্টগুলো ছিল প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, সেখানে আমরা দেখতে পাবো সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিউনার এপিথেলিয়াম, সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলিউনার এপিথেলিয়াম। তারপরে আমরা এসেছিলাম ব্রঙ্কিওলস, আমি তখনও বলেছিলাম দুটো ভাগ আছে, আমার লার্জার ব্রঙ্কিওল, স্মলার ব্রঙ্কিওল। লার্জার ব্রঙ্কিওলের ক্ষেত্রে সিলিয়েটেড সিম্পল কলিউনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। গবলেট সেল কি করে, গবলেট সেল হচ্ছে আমাদের মিউকাস সিক্রেশন করে, যাতে জায়গাটা স্মুথ থাকে, প্লাস যদি কোনো ব্যাকটেরিয়া বা আদার্স কোনো ফরেন পার্টিকেল ঢুকে যায় তাকে যাতে আটকে দিতে পারে। তো গবলেট সেলের কাজই হচ্ছে মিউকাস সিক্রেশন করা। তাহলে এই যে ব্রঙ্কিওলস, লার্জার পোর্শন যেটা, সেখানটায় গবলেট সেল থাকে, এই সেলের নাম কি সিলিয়েটেড সিম্পল কলিউনার এপিথেলিয়াম। আর যেটা স্মলার ব্রঙ্কিওলস সেটা সিলিয়েটেড সিম্পল কিউবিডাল এপিথেলিয়াম। এখানে ছিল সিলিয়েটেড সিম্পল কলিউনার এপিথেলিয়াম, এটা সিলিয়েটেড সিম্পল কিউবাইডাল এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে সিলিয়েটেড কলিউনার থেকে সিলিয়েটেড কিউবাইডালে ট্রান্সফার করে গেল। তো যদি সিলিয়েটেড কলিউনার আর সিলিয়েটেড কিউবিডাল স্ট্রাকচার ওভারঅল একটা ডায়াগ্রাম যদি দেখানো যায়, কিছু যখন করাবো ডিটেলে বলে দেবো। এটা কলাম লাইক স্ট্রাকচার, সরি এটা কলামের মতো হলে তবে কলিউনার বলা হয়। এর মাথায় যদি আমাদের ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার থাকে তাহলে এটা সিলিয়া, তাহলে এটা সিলিয়েটেড কলিউনার। এই যে লেখা হয়েছে সিলিয়েটেড আমাদের কলিউনার এপিথেলিয়াম। আচ্ছা, আর যদি কিউবয়েডাল হতো তখন স্ট্রাকচার কেমন হতো, কিউব লাইক স্ট্রাকচার, একই ব্যাপার সিলিয়া। তাহলে এটা কি হতো আমাদের সিলিয়েটেড, এই যে লেখা হচ্ছে আমাদের কিউবয়েডাল। এবারে বলছে যখন টার্মিনাল ব্রঙ্কিউলে আসবে তখন হয়ে যাবে নন সিলিয়েটেড সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, তখন সিলিয়া নেই, নন সিলিয়েটেড। তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, মানে যেখানে আমাদের রেসপিরেটরি জোন স্টার্ট হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল সিম্পল কিউবয়েডাল। তারপরে অ্যালভিওলাই, যেখানে ম্যাক্সিমাম অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জটা হচ্ছে আর কি, সেখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কিন্তু এই জায়গাটায় পাবে, যেখানটায় গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিভাবে গ্যাসের এক্সচেঞ্জ হয় সেইটা একটু ওভারঅল যদি আমি ডায়াগ্রাম তোমাদের দেখাই, এমন হবে। এটা দেখে নাও, এটা মুছে নেবো তারপর।
তাহলে একটা অ্যালভিওলাই এলো এরা। অ্যালভিওলাই তো এখানে কি আছে বললাম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা হচ্ছে আমাদের সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হলো। আর এই এপিথেলিয়াম যে টিস্যুগুলো হয় না, তারা একটা মেমব্রেনের উপরে থাকে, তাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। এরা একা থাকতে পারে না, এরা বেসমেন্ট মেমব্রেনের লেয়ারের উপরে থাকে, ঠিক আছে। এটা বেসমেন্ট মেমব্রেন। তাহলে এখান থেকে জাম্প করে কোথায় আসবে? জাম্প করে আসবে ব্লাড ক্যাপিলারিতে। তো ক্যাপিলারি কি আমাদের সব থেকে মানে, ভেন হলে ভেনিউল, তারপর হচ্ছে ক্যাপিলারি, আর আর্টারি হলে আর্টারিওল, তারপর ক্যাপিলারি। যেন ব্লাড ক্যাপিলারি এরকম আছে, এত মোটা নয়, বোঝার জন্য এরকম। তাহলে এর ভিতরে তো আমাদের এই স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, কিন্তু তখন তার নাম হয়ে যাবে এন্ডোথেলিয়াম। এটার নাম, এগুলো কি নাম থাকে? এন্ডোথেলিয়াম। তাহলে এরও একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে। হলো। তাহলে কি হলো, এটাও একটা বেসমেন্ট মেমব্রেন। আর এই পোর্শনটা একটা বেসমেন্ট মেমব্রেন। এবার এই দুটো বেসমেন্ট মেমব্রেন মিলে একটা কমন বেসমেন্ট মেমব্রেন। তাহলে যদি অক্সিজেনকে ডিফিউজ করতে হয়, তাহলে দেখো এখানে অক্সিজেনকে ডিফিউজ করে যখন ব্লাড ক্যাপিলারিতে আসতে হবে, আর CO2 কে যখন ডিফিউজ হয়ে ব্লাড ক্যাপিলারি থেকে যখন আমাদের অ্যালভিওলাইতে আসতে হবে, এটা অ্যালভিওলাই, এটা হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি। এটা ব্লাড ক্যাপিলারি, এটা হচ্ছে অ্যালভিওলাই। তাহলে তাকে অ্যালভিওলাই স্কোয়ামাস এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন মানে কমন বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম। এই তিনটে লেয়ার ক্রস করে এখানে আসতে হচ্ছে। তাহলে কাকে ক্রস করতে হচ্ছে? এক, স্কোয়ামাস এপিথেলিয়াম, দুই, কমন বেসমেন্ট মেমব্রেন। দুটো মিলে ফিউজ হয়ে যাচ্ছে, ফিউজ লিখতে পারো। আচ্ছা, 3 নম্বরে কে? সেটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি। আর এটা স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই। সেই জন্য এই যে জোনটা এখানে বলা হয়েছিল কন্ডাক্টিং জোন, এই সরি আমাদের এই রেসপিরেটরি জোন, যেখানে রেসপিরেশন হচ্ছে। তো দেখে নাও, এবারে আমরা যে টপিকটা করব, এটা আজকের লাস্ট টপিক, ইনহেলেশন আর এক্সহেলেশন। মানে কখন ব্রিথ ইন হবে আর কখন ব্রিথ আউট হবে, সেইটা সম্পর্কে আমরা জানবো। এইটা আজকে লাস্ট টপিক, এটা করে আজকে ক্লাস আমি শেষ করব। তো ইনহেলেশনে যাওয়ার আগে এখানে একটা ওভারঅল ডায়াগ্রাম দেখাই। এটা হচ্ছে আমাদের স্টারনাম। আগে তো রিবকেজ গুলো সম্পর্কে জানতে হবে, রিবকেজ কি জিনিস। তো এইখানটায় কি আছে, আমাদের এই রিবস গুলো আমার লেগে থাকে।
তো আমাদের রিবসের ভিতরে কি থাকে, লাংস থাকে। এর ভিতরে লাংস আঁকছি না, দুটো রিবসের মাঝখানে আমার মাসেলস আছে, এখানটা আমাদের ডায়াফ্রাম আছে, ঠিক আছে, এখানে ডায়াফ্রাম আছে, আর এই দুটো রিবের মাঝখানে আমাদের মাসেলস আছে। তো এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এই মাসেলস দুটো হয় কেমন, দেখো এই একটা বোন আছে, এই একটা বোনের আপার সাইড, ওপরের পোর্শনটা, ঠিক আছে, এই দিকটা এটা মাসেল এরকম জুড়ে আছে, ঠিক আছে, ওর ভিতরের দিকে একটা আছে, এটা বাইরের দিকটা, মানে এই ভিতরের দিকটা এরকম ভাবে যে মাসেল গুলো আছে আর কি। এই মাসেলটার নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস। কি নাম? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস। আর এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। আরেকটা আছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস, এটা যেরকম এক্সটার্নাল, যেটা ব্যাক সাইডে থাকে, এই মাসেলটা ঠিক উল্টো দিকে থাকে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস। সেটা যদি আঁকো, দেখো 3D ডায়াগ্রাম ছাড়া দেখানোটা একটু চাপের, তাও আমি ট্রাই করছি আর কি। মানে মাসেলটা ভিতরের দিকেই আছে আর কি, ভিতরের দিকে আছে, ঠিক আছে। এবারে তাহলে ভিতরের পোর্শনে যেটা আছে, ভিতরের দিকে আছে, আর উপরে পোর্শন, এর উপরের দিকে আছে আমাদের ওই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, উপরের দিকে। আই থিঙ্ক বুঝতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর যেটা হচ্ছে এই লালটার ব্যাকে যে চেপে আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। হলো, তাহলে এক্সটার্নাল ইন্টারনাল। এবার আমাদের ইনহেলেশন করতে গেলে, দেখো ইনহেলেশন যদি এয়ার প্রেসারের কথা ভাবো, অ্যাটমসফিয়ারে এয়ার প্রেসার কত, নেচারে এয়ার প্রেসার কত, নেচার 760 mmHg, এটা নেচার এয়ার প্রেসার। তাহলে বাইরে থেকে লাংসের ভিতরে এয়ারটাকে ঢোকাতে গেলে, তাহলে ভিতরে লাংসের ভিতরে কি করতে হবে, এয়ার প্রেসার কম করতে হবে। তাহলে ইনহেলেশন করতে গেলে লাংসের ভিতরে প্রেসার কম করতে হবে। বয়েলের সূত্র কি বলছে, যেখানে প্রেসার কম থাকবে, হাই যেখানে প্রেসার বেশি, সেখান থেকে লো প্রেসারে কি হবে, গ্যাস কি করবে, ট্রান্সপোর্ট করবে আর কি। বাইরে প্রেসার 760, যদি লাংসের ভিতরে প্রেসার কমে যায়, যদি প্রেসার কমে, তবে কিন্তু এয়ারটা লাংসের ভিতরে এন্টার করবে বাইরে থেকে। তাহলে ইনহেলেশনের সময় প্রেসার কত লাগবে, ইনহেলেশনের সময় এয়ার প্রেসার লাগবে আমাদের 758 mmHg, হলো। আর যখন এক্সহেলেশন, যখন বাইরে বের করে দিতে হবে, তাহলে কখন পসিবল, যখন অ্যাটমসফিয়ারের এয়ার প্রেসার আমাদের লাংসের এয়ার প্রেসারের থেকে কম। তাহলে এক্সহেলেশনের সময় কি হবে, তাহলে এটা কত হবে, 762 mmHg। যদি 762 mmHg হয়, তবেই কি হবে, আমাদের এয়ারটা বাইরের দিকে চলে যাবে লাংস থেকে, মানে লাংস ছোট হয়ে যাবে। আর প্রেসার কখন, দেখো প্রেসারটাকে কি করে আমরা ডিক্রিজ করবো, তাহলে আমাদের ভলিউমটাকে ইনক্রিজ করতে হবে। ভলিউম, ধরো গ্যাসটা যে পরিমাণ গ্যাস ছিল সেটা স্টেবল, এবার যদি কোনো একটা রুমকে বড় করে দেওয়া হয়, তাহলে ভলিউম বাড়িয়ে দেওয়া হয়, তাহলে গ্যাস কি করছে, ওপেন স্পেস অনেক বেশি পেয়ে যাচ্ছে,
তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি হবে, সেখানে প্রেসার ডাউন হয়ে যাবে। তো ইনহেলেশনের সময় আমাদেরকে লাংসের ক্যাপাসিটিটা, লাংসের যে ভিতরে যে ভলিউম সেটাকে ইনক্রিজ করতে হবে। তো ইনহেলেশনের সময় কি করতে হবে মুছে দেখি, লিখে দিই, এই অবধি দেখে নেব। ইনহেলেশনের সময় কি করতে হবে আমাদের, ভলিউম ইনক্রিজ করতে, কি করে ভলিউম ইনক্রিজ করবো দেখো, যদি 1 নম্বর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্রাক্ট করে, আর 2 নম্বর ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। ডায়াফ্রাম কন্ট্যাক্ট করবে, এই দুজনে কন্ট্যাক্ট করলে কি হবে, রিপটা ধরো এই পজিশনে ছিল, এখানে ডায়াফ্রামটা ছিল, ঠিক আছে, এটা রিপস। তাহলে এবার আমি বলেছি এইখানটায় যে মাসেল গুলো আছে, মাসেলের নাম এক্সটার্নাল ইন্টারকস্টাল। তাহলে এই মাসেলটা কি করবে, কন্ট্রাক্ট, আর ডায়াফ্রাম কি করবে, এটাও কন্ট্রাক্ট করবে, ডায়াফ্রামটাও কন্ট্রাক্ট করবে। এই যখন ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করবে তখন কি হবে, এবার ছবিটা কি করে চেঞ্জ হবে দেখো, রিপ গুলো উপরের দিকে উঠে আসবে, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যাবে, ডোম শেপ। ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেল, রিপ গুলো আপওয়ার্ড মুভমেন্ট হলো, তাই রিপের কি হলো, আর ডায়াফ্রাম কি ডাউনওয়ার্ড। তাহলে কি হবে, এর ভিতরে ভলিউমটা ইনক্রিজ করে যাবে। এই কন্ডিশনে আসা মানে কি, যেটা আমরা চাইছিলাম, কি যে ভলিউম ইনক্রিজ করে গেল, ভলিউম ইনক্রিজ করে গেল মানে প্রেসার ডিক্রিজ করে গেল। তাহলে এখানে প্রেসার কি ছিল, 760 mmHg, যেহেতু এখানে ভলিউমটা ইনক্রিজ করলো, ভলিউম ইনক্রিজ করলো, তাহলে এখানে প্রেসারটা কমে কত হয়ে গেল, 758 mmHg। এই যে প্রেসার ডিক্রিজ করে গেল এখান থেকে, তাহলে কি হবে, এয়ার কিন্তু লাংসের ভিতরে আসবে, তখন কি হবে আমাদের, তখন হবে আমাদের ইনহেলেশন। কি অসুবিধা দেখো, তা আবার বলছি, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্যাক্ট করবে, ডায়াফ্রাম কন্ট্যাক্ট করবে, ডায়াফ্রাম কন্ট্যাক্ট করলে এটা আগের পজিশন থেকে ডাউনওয়ার্ডে মুভমেন্ট করবে, রিপ গুলো এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল কন্ট্যাক্ট করলে আপওয়ার্ডে মুভমেন্ট করবে। তাহলে ভিতরে যে ভলিউমটা ইনক্রিজ করে যাবে, ভলিউম যে ইনক্রিজ করে যাবে, প্রেসার কমে যাবে, প্রেসার কমে 758, আর নর্মালি থাকার কথা কত 760, এটা অ্যাটমসফিয়ার, যেই কমে যাবে তখন এয়ারটা লাংসের ভিতরে ঢুকে যাবে। এইটা হচ্ছে আমাদের ইনহেলেশন। আর এক্সহেলেশনটা ঠিক উল্টো হয়। এবার দেখো এক্সহেলেশনে কি হয় দেখো,
এক্সেলেশনে কি হয়? এক্সেলেশনে কি হয়? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল রিল্যাক্স করে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল রিল্যাক্স করে। আর আমাদের ডায়াফ্রামও কি হয়? ডায়াফ্রামও রিল্যাক্স করে। দুজনেই যদি রিল্যাক্স করে তাহলে পজিশনটা কি কন্ডিশনে ছিল দেখো, একটু উপরের দিকে উঠেছিল, তবে এখানে ইনহেলেশন হয়েছে, ডায়াফ্রামটা নিচের দিকে নেমেছিল। এই কন্ডিশনে থাকার পরে তাহলে এইখানটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল রিল্যাক্স করলো, আর ডায়াফ্রামও রিল্যাক্স করলো। রিল্যাক্স করলে কি হবে? এটা আবার ব্যাক সাইডে নেমে এলো, দেখো আগের পজিশনে দেখে দেখো রিপ গুলো ডাউনওয়ার্ড মুভমেন্ট করে, আর ডায়াফ্রামটা আবার বেঁকে আগের জায়গায় চলে গেল, তাহলে ডায়াফ্রামটা এদিকে প্রেসার চলে গেল, এটা আপওয়ার্ড আর এটা কি ডাউনওয়ার্ড। তাহলে এইরকম হলে কি হবে? ভলিউমটা কি করলো? ডিক্রিজ করে গেল। ভলিউম ডিক্রিজ করলো মানে কি? প্রেসার ইনক্রিজ করলো। আর প্রেসার ইনক্রিজ করে কত হয়ে গেল সেটা? 762 mmHg। তখন ভেতরে যদি প্রেসার বেশি বাইরে অ্যাটমসফিয়ার থেকে, তখন হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, এয়ার, সেগুলো সবগুলো বাইরে বেরিয়ে গেল। এই হচ্ছে আমাদের এক্সহেলেশন। এটা একটা প্যাসিভ প্রসেস, এখানে এনার্জি খরচ হচ্ছে না। আর যেটা হচ্ছে ইনহেলেশন হলো, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রসেস। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে ইনহেলেশন হয়ে গেল, এক্সহেলেশন হয়ে গেল। এর আগে আমরা ডায়াগ্রাম গুলো করেছি, লাংসের ডায়াগ্রাম করেছি, ঠিক আছে। একদম প্রথম দিন আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট করেছিলাম, তারপর হ্যালডেন এফেক্ট করেছিলাম, বোর এফেক্ট করেছিলাম, তাতে গ্রাফ গুলো দেখেছিলাম। তো এটা আজকের পার্ট 2। আশা করি ক্লাস তোমরা বুঝতে পারবে। বুঝতে যদি না পারো কমেন্ট করবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না। তো সেই অনুযায়ী আমরা নেক্সট ক্লাসে দেখবো যে দুটো ভিডিওর পরে কার কি অসুবিধা আছে, সেই নিয়ে আমরা সলভ করবো, করে আর যেটুকুনি বাকি আছে করার চেষ্টা করবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে যারা অনেক দূর থেকে আসতে পারছে না কিন্তু বাংলায় ভালো করে ডিটেলে বুঝতে চায় যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। যতটা আমার পক্ষে পসিবিলিটিস আছে, যতটা ডিপলি করে দেওয়া যায়, আমার এই সপ্তাহে একদিন করে সানডে করে টাইম বার করে আমি চেষ্টা করবো করিয়ে দেওয়ার। এটা মেডিকেল এক্সামের কথা ভেবেই ভিডিওগুলো বানানো হচ্ছে, এরকম নয় যে শুধু দেখলাম হয়ে গেল নয়। খাতায় নোট করবে, যার যেখানে অসুবিধা আছে তোমরা সেটা করবে, দেখে আমাকে জানাবে যে কার অসুবিধা আছে। তো ইনহেলেশন হলো, এক্সহেলেশন হলো, স্ট্রাকচার গুলো হলো, ডায়াগ্রাম বেস কিছু কোশ্চেন হলো, লাংস এর হচ্ছে আমাদের কভারিং এর নাম হলো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা, সাবস্ক্রাইব করে রাখবে আর একটা শেয়ার করে দেবে, যাতে যদি এই ভিডিওটা সত্যি কারোর দরকার হয়, যে সত্যি জানতে চাইছে এই রেসপিরেটরি সিস্টেমটা খুব ইজি ভাবে, তার ক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু উপকার হবে। থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য। আবার নেক্সট উইক দেখা হবে।